হাঁটতে হাঁটতে জিয়াউল বলে উঠল, স্যার, এই মেয়েটা তো পেছন ছাড়ছেই না, আমরা বের হব কি করে? আফিফ বলে উঠল, আমরা নয়, বলো আপনি। তুমি কোথাও যাচ্ছ না, ওকে? আফিফের সরল কথা জিয়াউলের কাছে ভীষণ জটিল মনে হলো। সেই সাথে মুখোশিতে নেমে এলো জ্যৈষ্ঠের দিনে আষাঢ়ি মেঘের প্রলেপ। অসহায় কণ্ঠে বলে উঠল জিয়াউল, আমরা হব স্যার, আমি আপনাকে একা কখনোই ছাড়ছি না। চোখ রাঙিয়ে তাকালো আফিফ। হুট করেই তার কথার উপর কথা বলা পছন্দ হয় না। জিয়াউলের চোখ গাঢ় অসহায়ত্ব। আফিফকে কিছু বলতে না দিয়ে আবার বলল জিয়াউল, আপনি আমাকে মারেন কাটেন যাই করেন না স্যার, আমি আপনাকে এক সেকেন্ডও একা ছাড়ছি না। 1 নম্বর পেলেও কি 2 নম্বর পেলেও কি, ঠিক আমি আপনার পাশে দাঁড়িয়েই থাকবো। প্লিজ স্যার। কথাটাই আফিফের বেশ হাসি পেল, তবে নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে এই মুহূর্তে হাসার মতো ভুল করলো না। ছেলেটা দায়িত্ব থেকে কোনো কথাতেই সরবে না। জিয়াউলের জায়গায় আফিফ থাকলে হয়তো একই কাজ করতো। আফিফ আর কোনো কথাই বলল না, নীরবতা গেল। জিয়াউল অনেকক্ষণ পর দাঁত বের করে হাসলো, বড় বড় পা ফেলে অনানের পাশে দাঁড়িয়ে আফিফকে প্রশ্ন করলো, আর কতক্ষণ? অনান প্রতি উত্তরে বলে উঠল, আর কিছুক্ষণ স্যার। আফিফ লক্ষ্য করলো মেয়েটার কথায় হালকা টান আছে, টেনে টেনে কথা বলে, তবে শুনতে খারাপ লাগে না। কাঁধ পর্যন্ত চুল, ফর্সা গায়ের রং, দেখতেও খারাপ না, বরং সুন্দর বললেই হয়। অনান বুঝতে পারলো আফিফ তার দিকে তাকিয়ে আছে। মেয়েটা মুচকি হাসলো। আফিফের মনে হলো মেয়েটা তার চাহনিতে তাচ্ছিল্য করছে। যা মনে করে আফিফই নিজেই হাসলো। মেয়েটা কি তার চাহনিকে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ ধরে নিচ্ছে? কিন্তু সে তো কোনো রকম আকর্ষণ খুঁজে পেল না। শুধুমাত্র উপজাতি আর মেয়েটার চালচলন দেখেই খানিক তাকিয়েছিল। এর বাইরে ভাবা তার পক্ষে সম্ভব নয়। আফিফ সহজ গলায় বলল, আমরা তো কিছুক্ষণ পরেই চলে আসবো, আপনি নিজের আস্তানায় চলে যাবেন তারপর। আনান বলল, ক্ষমা করবেন স্যার, উপর থেকে নির্দেশ আছে, আজ রাতে আপনাদের একা ছাড়া যাবে না। প্রচণ্ড বিরক্ত হলো আফিফ, মেজাজ প্রচণ্ড খারাপ হলো। মেয়েটা তাকে বারবার বিপদের ইঙ্গিত দিচ্ছে, সে স্পষ্ট বুঝতে পারছে তাকে যে নজরে রেখেছে, আর এলোমেলো কিছু হলেই বন্দি হতে হবে মেয়েটা বারবার কথার দ্বারা বুঝিয়ে দিচ্ছে। তবে সে ধরতে পারছে না মেয়েটা তার জন্য কি বিপদ নাকি পথ। নিজেও ভনিতা না করে প্রশ্ন করলো, তা আপনি চাচ্ছেনটা কি, বিপদ না পথ? অনান প্রতি উত্তরে বলে উঠল, আমি সবসময় সরল পথে হাঁটতে চেয়েছিলাম, তবে সে পথ কীভাবে আঁকাবাঁকা হয়ে যেত বুঝতেই পারিনি। এখন যখন আঁকাবাঁকা পথ ধরেছি, দেখি বাঁকে বাঁকে খাদে ফেলার লোকের অভাব নেই। আর যখন লোকটাকে খাদে ফেলার ব্যবস্থা করলাম, তখন যেন আরও জটিল হলো। একটা লোকের বদল আরও দল আসতে লাগলো বাধা হয়ে। আর এই দলকে উপড়ে ফেলার জন্য যখন পরিকল্পনা করলাম, তখন আপনার খোঁজ পেলাম, চলে এলাম। এখন প্রশ্ন ছাড়া বলুন, কি সাহায্য চান আপনি আমার কাছ থেকে? মেয়েটার কথা বলার ভঙ্গিমা চমৎকার। আফিফ মেয়েটার কথা টের পেল মেয়েটা তার মতো না, আবার শত্রুদের মতোও না, তবে কিছুটা সন্দেহজনক। আফিফ তাই বলল, সাহায্য নিজের জন্য নয়, গোটা জাতির জন্য দরকার। যাই হোক, অনুষ্ঠান থেকে লুকিয়ে বের করার দায়িত্ব আপনার, পারবেন? অনান বলে উঠল, অনুষ্ঠানে ঢোকার কি দরকার? আপনি আমার নজরে আছেন মানে তাদের নজরে আছেন, তারা ভাবে আর কি। তবে শর্ত আমাকে আপনার সাথে দিতে হবে। আফিফ আর কথা বাড়ালো না, চুপচাপ হাঁটতে লাগলো। জীবন কখন কি চমৎকার করে বুঝাই বড় মুশকিল। নিজেকে সম্পূর্ণ কালোতে মুড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আদিল। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নিজেকে। কয়েকদিন হলো দাড়ি কামানো হয়নি। খোঁচা খোঁচা দাড়ির জায়গায় বেড়ে গিয়েছে অনেকটা বড়ই। খারাপ লাগছে না, অন্যরকম লাগছে। চুলগুলো বিন্যস্ত ভাব ছড়িয়েছে। অবিন্যস্ত বড় চুলগুলোতে নিজেকে দেখে চমকালো আদিল। এভাবে নিজেকে কখনো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়নি। স্কিন কেয়ার করেছে, ত্বক সফট রাখার জন্য ক্রিম ব্যবহার করেছে, তবে এভাবে কখনোই দেখা হয়নি, মনেই হয়নি এমন। আজ হঠাৎ কেমন মনে হলো সেটাই আদিল ভেবে পেল না। তাও আবার এখন এমন সময় এত রাতে। এইভাবে কারণ কি? মীরা? মীরার কথা ভাবতেই আদিলের ঠোঁটের ভাঁজে অন্যরকম চঞ্চলতার দেখা মিলল। ব্যাগ হাতড়ে কিছু কাগজ বের করে নজর বুলালো একবার করে। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল, বিড়বিড় করে বলল, তোমাকে চিনতে এতটা দেরি হলো কেন রাজনন্দিনী? আদিল মাহমুদগি এই একটি কারণেই হেরে গেল নিজের সাথে। অন্যায় করেছো তুমি, এর দাম অবশ্যই তোমাকে দিতে হবে, সে হোক জীবন দিয়ে। কথাগুলো শেষ করে কাগজগুলো নিজের জায়গা মতোই রেখে দিল। আয়নার সামনে ফিরে এসে মুখে মাস্ক লাগাতেই নিস্তব্ধতা তারকে কাটিয়ে দিয়ে ইলেকট্রনিক যন্ত্রটি বেজে উঠল অপরপক্ষে বার্তা নিয়ে। ফোন তুলল আদিল, তবে চুপ করে রইল। অপর পাশ থেকে কিছু বলতেই গম্ভীর কণ্ঠে বলে উঠল আদিল, নিজের সাধ্যমতো মাল হাতে নিতে বলবে। আজ অন্তত কারোর মৃত্যু চাই না, এতে আমার লস। আমি বর্ডারে পৌঁছে যাব, সাবধান, চারপাশের অবস্থা ভালো না।
এমনভাবে নিজেকে ঢেকে রাখবে যে জন্ম দিয়েছে সেও যেন চিনতে না পারে। অপর পাশে লোকটি কথাগুলো শুনে কেটে দিল। আদিল হুট করে মাস্ক খুলে কালো কাপড় দ্বারা মুখ কপাল ঢেকে নিল। চোখ দুটো ছাড়া দেখার কিছুই নেই। চেনা যাচ্ছে না। মেশিন তিনটে প্যান্টের পকেটে ঢুকিয়ে বের হলো বাড়ি থেকে। অপরাধ করুক সমস্যা নেই, তবে কেউ দেখে ফেললেই সমস্যা যেন। ভদ্রলোকের মুখোশ খুলে যাবে যে, সমাজের মানুষ ছিছি করবে। অপরাধ ধরা পড়া যে ফাঁসির সমান। ব্যবসা করা খারাপ না, সে হোক অসৎ উপায়ে। আদিলের মন বলছে আজ কিছু একটা হবে আজ। হাতে ক্যামেরা নিয়ে অলস ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে মীরা। দৃষ্টি তার বর্ডারের কাজ ঘেঁষে দাঁড়িয়ে থাকা কালোতে আবৃত মানুষগুলোর ওপর। আলো অন্ধকার একসাথে গ্রাস করে নিয়েছে। ক্যামেরার কাজ এমনিতেই ঠিকঠাক হতো না, এর মধ্যে বৃষ্টি যেন প্রতিপক্ষে জয়ের উল্লাসে মেতে উঠেছে। হারটাকে মেনে নিতে বাধ্য হয়েও ঠিক হজম হচ্ছে না দুজনের। খানিক পর পর মুখের রং পাল্টে যাচ্ছে আবরার। মীরা এক পলক আবরার দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে বলে উঠল, নেমে যাবি? উপায় নেই। আবরা বলে উঠল, দেখে ফেললে সকল পরিকল্পনা বানচাল হয়ে যাবে, যা চাইছে না। আবরার জবাবে বিরক্ত হলো মীরা। মেয়েটা বলে এক করে এক। ক্যামেরাটা গলায় ঝুলিয়ে বলল মীরা, যেখানে ঝুঁকি বেশি সেখানে লাভও বেশি। লেটস গো। মীরার কথা শেষ হওয়ার মাত্রই এক প্রকার ঝাঁপিয়ে পড়ল আবরা। মাসের ট্রেনিং ধরে এমনভাবে দৌড়াতে লাগলো প্রফেশনাল বলেই মনে হলো। তবে হুট করে বাস থেকে হাট ছুটে গেলে জীবনের মায়ার সমাপ্তি বান্দরবানের মাটিতেই করতে হবে। পথটা সহজ নয়। চিন্তিত মুখশ্রীতে ভরপুর উৎকণ্ঠা। বাঁশপাতায় জমে থাকা বৃষ্টির পানি ঝুমঝুম করে মেয়েটির শরীরে পড়ছে। দুজনেই ভিজে একাকার। তীব্র জ্বরও আসতে পারে, সেদিকে কারো খেয়াল নেই। তাদের কাজটার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয় যেন এখন। দীর্ঘপর অতিক্রম করে চারপাশ নজর বুলালো দুজন। কোনো রকম অনুষ্ঠান থেকে পালিয়ে এসেছে, কেউ দেখে ফেললে সর্বনাশ। পাহাড়ের আঁকাবাঁকা সরু পথ ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত দুজন। পাহাড়ের চূড়া থেকে দূরত্বটা কম মনে হলেও এখন মনে হচ্ছে সময়টাতে ঢাকা চলে যাওয়া সম্ভব। নেহাতি তাদের ভাবনা। ফিসফিসানি আওয়াজে আপনা আপনি থেমে যায় তাদের পা। সতর্কিত দৃষ্টিতে পরখ করে। যতদূর চোখ যায় মুখ চাওয়াচাওয়ি করে দুজনে একসাথে পকেটে হাত গলিয়ে দিল। ধারালো অস্ত্র হাতের ভাঁজে রেখেই এগিয়ে এলো অসীম সাহসে। পাহাড়ের বাঁক পেরোতেই দুটো লোককে নজরে পড়ল। মোটাসোটা লম্বা শরীরের পাশে পাতলা গোছের আলস্য শরীর। পায়ের গতি দেখে মনে হচ্ছে নেহাতি চাপে পড়ে হাঁটছে। ঘুমোতে পারলে আরাম পেত। হাতে মাঝারি বক্স, বেশ ভারী মনে হচ্ছে। মীরা হেসে আবরার দিকে তাকালো। বিচলিত হলো আবরা। মেয়েটা এখানে হাসি মানেই এখন বিপদ। মাথা দিয়ে না করার সুযোগটাও মিলল না আবরার। পূর্বেই মোটা লম্বা লোকটার উপর ঝাঁপিয়ে পড়ল মীরা। গলা দিয়ে শব্দ বের হলো না তার। শব্দ বের হতো যদি মীরা লোকটাকে মাটিতে ফেলে দিয়ে মুখ চেপে না ধরত। হয়তো এতক্ষণে বন্দিও থাকতে হতো। গোটা কয়েকশো জন লোকের মধ্যমণি থাকতো তারা, যারা বৃষ্টি চোখের দৃষ্টি দ্বারা সেকেন্ড সেকেন্ড কামনার মেটাতো। মীরা সেরকম সুযোগ দিল না। হাতে থাকা ছুরিটা চালিয়ে দিল ঘাড়ের পাশে। মরবে না, অজ্ঞান হয়ে পড়ে থাকবে। যদিও মরলে মীরার কিছু যায় আসে না। পাশের হ্যাংলা পাতলা লোকটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো। অচেনা কাউকে এমন জায়গায় দেখতে মানতে পারছে না। হতভম্ব ভাব কাটিয়ে লোকটা যখন খেয়াল হলো বিপদ আগত, চিৎকার করার জন্য হাঁ করতেই আপরা দৌড়ে গিয়ে ঘাড়ে পাঁচ করলো। সঙ্গে সঙ্গে পাতলা শরীরের লোকটা নেতিয়ে পড়ল মাটিতে। ফুস করে নিঃশ্বাস ফেলে হাঁপ ছেড়ে বাঁচল যেন। চোখ রাঙিয়ে মীরার দিকে তাকাতেই মীরা গা বাঁচিয়ে হাসলো। পরক্ষণেই ভাবলেস কণ্ঠে বলে উঠল আপরাকে। জবাবে কিছু বলল না আপরা। ক্যামেরা বেস করে বক্সটার ছবি তুলল ঘুরিয়ে ঘুরিয়ে, তবে কোথাও কোনো নামের চিহ্ন পেল না। মাহমুদ রাজের নিজ উদ্যোগেই এমনভাবে তৈরি করে বুঝতে অসুবিধা হয় না কারোর। এবার মীরা বক্সটা খুলল। খোলা মাত্রই ভেতরে দৃশ্যমান বস্তুগুলো বিস্ফোরিত হয়ে নিল দুজনেই হৃদয়ের। আপরা যেন মীরার চোখের করুণায় হয়তো প্রকট। কাঁপছে কেন মেয়েটা? ওদের দিকে বের হতে পারেনি? মনের প্রশ্নগুলো মনের মাঝে লুকিয়ে রাখলো আপরা। ভালো করে পরখ করলো, সবগুলো ঠিক বস্তু নয়। মানুষের মধ্যে থাকা বাঁচার অঙ্গগুলো, যেগুলোর একটা বিকলাঙ্গ হলেই মৃত্যু ধেয়ে আসতে চায়। কিডনি, লিভার, হৃৎপিণ্ড, বোনম্যারো ও হাতের মঞ্জা, ডিম্বাণু, চোখের মণি, রক্ত, পিঞ্জকোষ। একটা মানুষের মধ্যে অবশিষ্ট যা রয়েছে তাই লুকিয়ে রয়েছে এই বক্সটায়। ফ্রিজিং পদ্ধতি ব্যবস্থা করা হয়েছে। আমরা দ্বিতীয় বক্সটা খুলে একই রকম পেল না। বক্সটা বেশ বড়, মোটাসোটা লোকটাই এটা বহন করেছে। খানিক কেঁপে উঠল আপরা। এ যেন জ্যান্ত মানুষ শুয়ে আছে, শুধু লোকটার চোখ বন্ধ। আচ্ছা, চোখটা হুট করে খুলে গেলে কি হবে?
তাকে বন্দি রাখার জন্য লোকটা তাদের দায়ী করবে, ঝাঁপিয়ে পড়ে বাঁচার লড়াই করবে। নিজের অদ্ভুত ভাবনায় হঠাৎ নিঃশ্বাস ফেলল আবরা। প্লাটিনেশনের মাধ্যমে কেবল জৈবিক শরীরে অঙ্গকোষ নয়, গোটা শরীরকে সংরক্ষণ করা হয়। মানুষ মারা যাওয়ার পর থেকেই তার শরীর দ্রুত পচতে শুরু করে। প্রথমে শরীরে থাকা এনজাইম কোষগুলো অবমুক্ত হতে শুরু করে এবং এক পর্যায়ে গোটা শরীরে থাকা ব্যাকটেরিয়া এবং মাইক্রো অর্গানিজমগুলো পচতে শুরু করে। শরীরে থাকা পানি এবং চর্বি সরিয়ে তার জায়গায় পরিমাণ ঢুকিয়ে প্লাটিনেশন এই পচে যাওয়াকে রোধ করে। প্লাটিনেশমে শরীরের ব্যাকটেরিয়াগুলোকে টিকে থাকতে দেয় না, ফলে শরীরও আর পচতে পারে না। তবে শরীরের তরল পদার্থগুলো সরিয়ে পরিমাণের সম্পর্কে কাজ করতে পারে না। তাই প্রথমে শরীরের মধ্যে অ্যাসেটন নামে দ্রাবক ঢোকানো হয়, এরপর তার জায়গায় পরিমাণ ব্যবস্থা করা হয়। কোনো এক ম্যাগাজিনে পড়েছিল আবরা, আর আজ তা সরাসরি দেখলো কি অভিনব প্রক্রিয়ায় অঙ্গগুলোকে জীবিত রেখেছে। ঠিক এই ব্যবসায়ী অনল মাহমুদকে রাতারাতি এতদূর এনেছে। ঠিক এই মাধ্যমেই অনল মাহমুদের আন্ডারে 3টে হাসপাতাল, পুরো ক্ষমতা